Dear viewers, welcome back to my channel. Hope all of you are fine. I am also fine. Viewers, I am here today with my new class, and I will discuss today about the most basic rules of passage narration. So let's start our class, please. Viewers, আমি আপনাদের সুবিধার্থে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় বোর্ডে অলরেডি লিখে রেখেছি। একটু ভালো করে খেয়াল করলে আপনারা বেসিক বিষয়গুলো সম্পর্কে ধারণা পাবেন। কারণ এর আগে আমি বলেছিলাম যে আমাদেরকে প্যাসেজ নারেশন যদি করতে হয় তবে অবশ্যই আমাদের সেন্টেন্স নারেশনগুলোকে খুব ভালো করে জানতে হবে। তবে আশা করি আপনারা আমার আগের ক্লাসগুলো দেখেছেন এবং আজকের ক্লাসটা দেখার পর প্যাসেজ নারেশন সম্পর্কে খুব ভালো একটা ধারণা পেয়ে যাবেন। সো প্লিজ, আচ্ছা, এডিং মেনি সেন্টেন্সেস টুগেদার, অর্থাৎ আমরা জানি প্যাসেজ নারেশনে একসঙ্গে 4-5টা লাইন থাকবে, সেখানে ভিন্ন ভিন্ন বাক্যের হতে পারে, একই বাক্যের হতে পারে, ভিন্ন স্পিকার, ভিন্ন লিসেনার থাকবে। তখন আমাদের স্টেপগুলো কি হবে? তো আমি আসি। ভিউয়ার্স, আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে স্পিকার ও লিসেনার নির্ধারণ, অর্থাৎ কে বলছেন এবং কে শুনছেন, অর্থাৎ আমাদেরকে বক্তা ও শ্রোতাকে প্রথমে নির্ধারণ করে নিতে হবে। দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ হিয়ার। দেন সেকেন্ড ওয়ান, আমাদের মৌলিক নিয়মের প্রয়োগ। এটা আশা করি আপনারা বুঝে গিয়েছেন। মৌলিক নিয়মের প্রয়োগ বলতে কি, আমরা এতদিন ধরে অর্থাৎ প্রথম থেকে যতগুলো রুলস পড়েছি, ভিন্ন ভিন্ন সেন্টেন্সে কিভাবে নারেশন চেঞ্জ করতে, ডাইরেক্ট টু ইনডাইরেক্ট যেতে হয়, ওই যে বিষয়গুলো, ওই নিয়মগুলোকে আমরা বেসিক কনসেপ্ট অর্থাৎ বেসিক রুলস বলবো নারেশনের। তো সুতরাং এবার আমরা দেখি আমাদের প্যাসেজ নারেশনে কি হবে। যে সেন্টেন্সগুলো থাকবে ভিউয়ার্স, সেখানে দুটো বিষয় আমরা দেখতে পাইতে পারি। ফার্স্টলি এমন হতে পারে যে যিনি বলছেন একই বক্তার বক্তব্য একই সেন্টেন্সের অর্থাৎ একই বাক্যে হতে পারে, আবার ভিন্ন ভিন্ন বাক্যে হতে পারে। তবে আপনাদেরকে প্রথমেই দেখাচ্ছি, যদি বক্তার বক্তব্য একই প্রকার বাক্যের হয় তবে কিভাবে আমরা প্যাসেজ নারেশনে এটাকে একসঙ্গে অ্যাড করব। সো উই উইল সে নাও অ্যাবাউট দ্য অ্যাডিং মেনি সেন্টেন্সেস টুগেদার। সো ভিউয়ার্স, খেয়াল করি অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে, যেমন প্রথম যদি আমরা দেখি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা অ্যাড করতে হয় তবে আমরা লিখব and said। দেন যদি আবারও অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে তখন লিখব and also said। দেন যদি another one আসে তবে লিখব and again said। আবার যদি থাকে তবে and finally said। ভিউয়ার্স, এই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স যদি থাকে, আমরা প্রথমেই বলে থাকি যে said that। যদি বারবার আমাদের প্যাসেজ নারেশন আসতে থাকে, একই বক্তার বক্তব্য অ্যাসার্টিভ সেন্টেন্স আসে তবে and said and also said then and again said, এবং যদি আবারও আসে তবে লিখবো and finally said। একটু খেয়াল করি, এই বিষয়টা যদি আমাদের মাথায় থাকে তবে আমরা সকল সেন্টেন্সের ক্ষেত্রেই এই স্টেপটাকে ফলো করলে আমাদের প্যাসেজ নারেশনের ডায়াগ্রামটা দাঁড়িয়ে যাবে। সো ভিউয়ার্স, এবার আমরা দেখি যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হয় তবে আমাদেরকে কি করতে হবে। ফার্স্টলি আমরা জানি asked, আমরা জানি যে প্রথমে আমাদের রিপোর্টিং ভার্বের স্থলে asked বসাতে হয়, রিপোর্টিং ভার্বের স্থলে। সো যদি আরো বেশি থাকে, মানে বক্তার বক্তব্য যদি একই প্রকার বাক্যের অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের অর্থাৎ 2টি 3টি কিংবা 4টি বাক্য একসঙ্গে থাকে তবে কি হবে। প্রথমে and asked, আবারও যদি হয় and also asked, তারপরও যদি আসে তবে again asked, এবং যদি আরেকবার পাই আমরা তবে ফাইনালি asked। তবে ভিউয়ার্স, সাধারণত একজন প্যাসেজ নারেশনে একজন বক্তার বক্তব্য 3বার 4বার থাকে না, মেবি 2বার থাকতে পারে। হ্যাঁ, বড় জোর অ্যাসার্টিভের ক্ষেত্রে 3বার হয়, কিন্তু 4বার থাকার ফ্যাসিলিটি খুব কম। তারপর আমি দেখিয়ে দিলাম আপনাদের, এটা মনে রাখতে হবে প্রথমে কি and said, also said, again said, ঠিক তেমনি করে and asked, and also asked, again asked, finally asked। আপনি খেয়াল করে দেখবেন একটার সঙ্গে একটা সঙ্গতি আছে। তো ঠিক তেমনি করে আমি আপনাদেরকে বলে দিচ্ছি খুব সহজ করে। অ্যাসার্টিভ দেখলাম, ইন্টারোগেটিভ দেখলাম, এখন যদি এখানে ইম্পারেটিভ হয় তবে কি হবে। খুবই সহজ বিষয়, আমরা মাথায় রাখবো। এখানে যেমনি করে লিখেছি and asked, তো আমরা জানি ইম্পারেটিভে যদি কি কি কোন কোন বিষয়গুলো আসে, আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ। তো সেন্টেন্সের ধরনের উপর ডিপেন্ড করে আমরা লিখবো কি and ordered, and also ordered, again ordered, and finally ordered। এখন যদি রিকোয়েস্টেড হয় তাহলে কি হবে and requested। যদি আবার অনুরোধ আরেকটা সেন্টেন্স হয় তাহলে লিখবো and also requested, ঠিক তেমনি করে and again requested and finally requested।
এবার এটা অর্ডার হোক, রিকোয়েস্ট হোক আর অ্যাডভাইস হোক, এগুলো ইম্পারেটিভ বিষয় হয়ে গেল। এবার যদি আমাদের অপটেটিভ সেন্টেন্স থাকে তবে সেক্ষেত্রে পসিবিলিটি খুবই কম। অপটেটিভ কোনটা? আশীর্বাদ, প্রার্থনা, শুভেচ্ছা, কামনা বাসনা, কারোর জন্য শুভকামনা জানানো। তো সেক্ষেত্রে আমরা বেসিক্যালি একবারই বলি মে গড ব্লেস ইউ, মে ইউ বি হ্যাপি, বাংলাদেশ লিভ লং, লাইক দিস ওয়ান। তখন সেক্ষেত্রে ঠিক তেমনি করে আমরা বলতে পারবো অ্যান্ড উইশড, অ্যান্ড ফেড, অ্যান্ড উইশড, অ্যান্ড অলসো উইশড, অ্যাগেন উইশড, অ্যান্ড ফাইনালি উইশড অর ফ্রেড, অর্থাৎ ডিপেন্ড করবে সেন্টেন্সের ধরনের উপর। এ হচ্ছে ভিউয়ার্স মূল ধারণা। তারপর আবার যদি এক্সক্লেমেটরি আসে তবে কি দাঁড়াবে বিষয়টা? ঠিক একইভাবে আমরা কি বলবো? অ্যান্ড এক্সক্লেমড। যদি আবারও এক্সক্লেমেটরি হয় তবে বলবো অ্যান্ড অলসো এক্সক্লেমড। তারপর আরেকটা যদি এক্সক্লেমেটরি আসে তবে বলবো অ্যাগেইন এক্সক্লেমড। এবার উইথ জয় হতে পারে, সরো হতে পারে, আমরা আগেই শিখেছি উইথ জয়, উইথ সরো, উইথ গ্রিফ, উইথ অ্যাবহরেন্স, উইথ ওন্ডার, লাইক দিস ওয়ান। It can be declared according to the sentence, according to the meanings. এই হচ্ছে আমাদের বেসিক কনসেপ্টটা। আমি আশা করি আপনারা বুঝে গেছেন। আপনাদের মাথা যেটা নিতে হবে ভিউয়ার্স এবং আমার শিক্ষার্থী যারা আছো, বেজ বিষয়টা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আমরা প্রথম ক্ষেত্রে দেখি এই যে একই রকম and same or and as, তারপর and also, and again, and finally, ঠিক তেমনি করে and also, again, finally। তো প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রে এই বিষয়টা আমরা মনে রাখলে আমরা অ্যাড করে ফেলতে পারবো। ভিউয়ার্স এই তো গেল আমাদের যদি ভিন্ন ভিন্ন একই প্রকার বাক্যের অ্যাসার্টিভ কিংবা ইন্টারোগেটিভ হয়। এখন যদি এমন হয় যে ভিন্ন বাক্যের হলো একটা অ্যাসার্টিভ একটা ইন্টারোগেটিভ, সেটা কেমন করে করতে হয় এখন আপনাদেরকে ওই বিষয়টা দেখাবো। ডিয়ার ভিউয়ার্স, যে কথা বলছিলাম যে এর আগে আমি দেখিয়েছি আপনাদেরকে অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভের ক্ষেত্রে। এবার আমরা জানবো যদি ভিন্ন ভিন্ন বাক্যের হয়। তো দেখুন, যদি অ্যাসার্টিভ হয় তবে অ্যান্ড সেড, যদি ইন্টারোগেটিভ হয় তবে অ্যান্ড আস্কড ইফ, কারণ আমরা আগেই জেনেছি যে আমাদের ইফ লিখতে হয়। তারপর যদি সেটা ইম্পারেটিভ সেন্টেন্সের হয় তবে অ্যান্ড অর্ডার অর রিকোয়েস্টেড টু। তবে ভিউয়ার্স আমি বলে রাখি এটা ডিপেন্ড করবে আমার সেন্টেন্সের মিনিং এর উপর, অর্থাৎ ধরনের উপর। সেখানে কি অর্ডার হবে, অ্যাডভাইস হবে নাকি রিকোয়েস্টেড হবে, সেটা একান্তই নির্ভর করবে আমার সেন্টেন্সের ধরনের উপর। সো দেন আমরা দেখব যদি সেটা অবটেটিভ সেন্টেন্স হয় তবে লিখতে হবে অ্যান্ড প্রেড ফর অর অ্যান্ড উইশড। আবার ঠিক তেমনি করে একই রকম সেটা ডিপেন্ড করবে আমাদের সেন্টেন্সের ধরনের উপরে। এরপর যদি কোনো সেন্টেন্সের সঙ্গে এক্সক্লেমেটরি সেন্টেন্স যুক্ত থাকে তবে হবে অ্যান্ড এক্সপ্লেইনড উইথ, এরপর জয়, সরো, গ্রিফ, ওন্ডার, অ্যাবহরেন্স, লাইক দিস ওয়ান। যে কোনোটা হতে পারে, সেটা নির্ভর করবে আমার সেন্টেন্সের টোটালি ধরনের উপর। তো ভিউয়ার্স এ হচ্ছে বিষয় আমাদের। আমরা দেখলাম কিভাবে সেন্টেন্স নারেশনের ক্ষেত্রে কি করতে হয় এবং এখন দেখলাম প্যাসেজ নারেশনের যে বেসিক কনসেপ্টগুলো। তো আমাদেরকে বেসিক্যালি প্রথম দুটো কাজ অবশ্যই জানতে হবে। we must have to select the speaker and the listener, এবং আমাদেরকে যে ফান্ডামেন্টাল রুলসগুলো, মৌলিক যে নিয়মগুলো আছে সেগুলোকে প্রয়োগ করতে হবে বরাবরের মতো। এই হচ্ছে প্যাসেজ নারেশনের বেসিক কনসেপ্ট এবং দেখালাম সেন্টেন্সের বিষয়গুলোকে। তো আমি এখন দেখাবো যদি কোনো সেন্টেন্সে অর্থাৎ রিপোর্টিভ স্পিচে ইয়েস কিংবা নো থাকে সেই বিষয়টাকে কিভাবে অ্যাড করতে হয়। অর্থাৎ আমরা স্টেপ বাই স্টেপ একটা বিষয় জানতে হবে আমাদেরকে প্রেজেন্টেশন কমপ্লিট করতে হলে। তো ডিয়ার ভিউয়ার্স, চলুন আমরা এই বিষয়টাকে একটু দেখাচ্ছি। তো ভিউয়ার্স বলছিলাম ইয়েস নোর ব্যবহারটা নিয়ে। অর্থাৎ যদি রিপোর্টিভ স্পিচে ইয়েস কিংবা নো থাকে সেক্ষেত্রে আমাদেরকে কিভাবে ইনডাইরেক্ট নারেশনে পরিণত করতে হবে সেই বিষয়টা জানছি। যদি ইয়েস থাকে তবে আমাদেরকে লিখতে হবে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আর যদি নো থাকে লিখতে হবে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। এই তো গেল শুধু ইয়েস নো থাকলে। এখন ভিউয়ার্স যদি ইয়েস নোর পরে যদি আরেকটা বক্তব্য থেকে যায় তখন আমাদের কি করতে হবে? যেমন আমাকে কেউ জিজ্ঞেস করলো হ্যাভ ইউ কমপ্লিটেড দিস ওয়ার্ক, এখন আমি বললাম ইয়েস। যদি এটুকুই বলি তবে এখানেই শেষ হতো যে আই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। এখন যদি আমি এমন করে বলি ইয়েস আই হ্যাভ ডান, তখন কি বলতে হবে? I replied in the affirmative and said that I had done. তো like this one. এবার আসি, যদি yes এর উপর বক্তব্য থাকে তবে কি লিখতে হবে? Replied in the affirmative and said that. ঠিক তেমনি করে যদি no থাকে এবং no এর পরে কোনো বক্তব্য থাকে, যেমন আমি যেটা বলেছিলাম no I have not done, না আমি করিনি, তাহলে কি হবে? I replied in the negative and said that I had not done. Like this one.
তো কি হচ্ছে রিপ্লাই দ্য নেগেটিভ অ্যান্ড সেট দেন। তো ভিউয়ার্স এই হচ্ছে আমাদের ইয়েস নো এবং সেন্টেন্সের যে বিষয়গুলো সেগুলো আমি দেখলাম। তো আপনারা এই বিষয়গুলো অবশ্যই লিখে অনুশীলন করতে হবে। আমি আজকের ক্লাসটাকে আর বাড়াচ্ছি না, আমার প্ল্যান হচ্ছে নেক্সট ক্লাসে প্যাসেজ জেনারেশনের পরবর্তী ক্লাসটাতে আমি এই রুলসগুলোকে নিয়ে, অর্থাৎ আমরা এতদিন যা প্র্যাকটিস করেছি তার ধারাবাহিকতায় এরপরের ক্লাসটা নিয়ে প্যাসেজ জেনারেশন সরাসরি প্র্যাকটিসে যাব, সেখানে আমাদের রুলসগুলো আবার আসবে। আশা করি সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং অবশ্যই বাড়িতে থাকবেন। আর যে কথা অনুরোধ করে বলবো, যদি আমার ক্লাস ভালো লাগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাকে অনুপ্রাণিত এবং উৎসাহিত করবেন। আপনারা সকলে ভালো থাকবেন। গুড বাই।